স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি শিবব্রত বর্মন। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন জানিপপের চেয়ারম্যান নাজমুল হাসান কলিমুল্লাহ এবং শিক্ষক ও প্রাবন্ধিক সলিমুল্লাহ খান। এছাড়া আমাদের সাথে একটু পরেই যোগ দেবেন মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ডক্টর সাদাত হোসেন। আপনাদের স্বাগতম। স্যার, আপনাকে দিয়ে শুরু করি। এত বিপুল আয়োজন করে আমরা যে প্রশাসক নিয়োগ করছি, মেয়র নিয়োগ করছি, তার সত্যিকার ক্ষমতা কতটুকু? ধন্যবাদ সুব্রত। আসলে খুব ঝেড়ে কেশে খোলামেলাভাবে বললে সনাতন যে ভূমিকা নগর পিতাদের বা কেউ যদি মাতা হিসেবে নির্বাচিত হন, তাহলে আমরা দেখছি যে প্রথমত ময়লা আবর্জনা অপসারণ, হ্যাঁ, দ্বিতীয়ত মশক নিধন, তৃতীয়ত রাস্তায় বাতি নিশ্চিতকরণ। আর এর পাশাপাশি কনস্টিটিউয়েন্সি লিয়াজন বলে একটা বিষয় আছে, অর্থাৎ পার্সোনাল টাচটা দেয়া। আচ্ছা, মানে নগর পিতা হিসেবে তার যে একটা ওভারআর্চিং রোল অ্যাজ দ্য প্যাট্রিয়ার্ক, সেই ভূমিকাটি সিম্বল হিসেবে দায়িত্ব পালন করা। কিন্তু এর বাইরে আমরা যে দেখি যে বিভিন্ন সেবা সংস্থা এই নগরের সুযোগ সুবিধা, নাগরিকদের সুযোগ সুবিধার সাথে যুক্ত। সেই সুযোগ সুবিধাগুলোর সমন্বয়, এটার দায়িত্ব মেয়রের অধীনে আনা উচিত, এরকম একটা আলোচনা আমরা দীর্ঘ সময় দেখি, দাবি ওঠে। হ্যাঁ, কিন্তু এই দাবির সাথে আপনি কতটা একমত? আমি পরিপূর্ণভাবে একমত, কারণ প্রয়াত নগর পিতা হানিফ সাহেব প্রথম এটা নিয়ে শোরগোল শুরু করেন। পরবর্তীতে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী সিটি গভর্নমেন্টের কথা বলেন। স্থানীয় সরকার বিষয়ের একজন ছাত্র হিসেবে আমরা দীর্ঘদিন ধরে বিষয়গুলি নিয়ে লেখালেখি করছি, গোটা তিনেক গ্রন্থ রচনা করেছি এ বিষয়ে। এবং মূল বক্তব্য সেটি হচ্ছে 50টিরও বেশি কিন্তু সংস্থা যে যার মতো করে সেবা প্রদান করছে। ন্যূনতম সমন্বয়ের যে ব্যবস্থাটি 50টিরও বেশি, এবং ন্যূনতম যে সমন্বয়টি নেই সেটা আমরা লক্ষ্য করি বিশেষ করে বর্ষার সময়। আপনার ব্যাপকভাবে রাস্তা খোঁড়াখুড়ি দেখলে, হ্যাঁ, আপনার এই কাজটি শীতের সময় যদি করা যেত তাহলে অনেক বেশি সাশ্রয়ী হতো এবং জনজীবনে কম দুর্ভোগ দেখা যেত। কিন্তু সেটা তো নগর প্রশাসনের অধীনে আসলেও ওই বর্ষার সিজনেই কাজ হতে পারত। বর্ষার সময়, শীতের সময় যে হয় না, হ্যাঁ, সেটার কারণ কি সমন্বয়ের অভাব? না না, মানে বিষয়টা হচ্ছে বিষয়গুলো নিয়ে আমরা ভাবছি না। মানে একটা গ্লেয়ারিং এক্সাম্পল হিসেবে এটা হাজির করলাম। আমাদের ফিনান্সিয়াল ইয়ারটা জুন জুলাই ওই সাইকেলে চলে, আর ক্যালেন্ডার ইয়ার ভিন্ন ধারার। তো ফলে দুটোর মধ্যে সিনক্রোনাইজেশনটা নেই, এবং শেষ সময়ে সাধারণত অর্থ ছাড়ের ঘটনাটি ঘটে এবং দ্রুততার সঙ্গে সেটা খরচ করে ফেলতে হবে। তা না হলে আরেক ফিনান্সিয়াল সাইকেলে চলে গেলে আপনি কিন্তু তার তলানি খুঁজে পাবেন না। এরকম একটি পরিস্থিতিতে একেবারে ওয়ার গিয়ারে আপনার সংশ্লিষ্ট সংস্থার লোকজন এই ধরনের রাস্তা খোঁড়াখুড়ির মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করবার চেষ্টা করেন, এবং সেটি যথেষ্ট বিপত্তির কারণ হয়ে দাঁড়ায় নাগরিক জীবনে। কিন্তু আমরা যে নাগরিকদের তরফ থেকে বিভিন্ন সময় দাবিটা উঠতে দেখি যে একটি নগর সরকার, নগর প্রশাসন গঠন করার দরকার, কিন্তু এই রকম উদ্যোগটা সরকারের দিক থেকে নেওয়া হয় না কেন? এখানে একটা মিসম্যাচ আছে, এটাও পরিষ্কার করে বলা ভালো। আমরা সিটি কর্পোরেশনের যে নির্বাচন, কাউন্সিলর এবং মেয়র, এটা পরিচালনা করছি অনেকটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যেভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়। অর্থাৎ একজন রাষ্ট্রপতি, তার কনস্টিটিউয়েন্সি পুরো দেশ, এবং যিনি পদপ্রার্থী হন তিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। এখানটাও মেয়র সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার কারণে তার কোনো দায়বদ্ধতা থাকে না কাউন্সিলরদের উপর। কাউন্সিলররাও সরাসরি ভোটে নির্বাচিত তার এলাকা থেকে। আমাদের প্রতিবেশী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সঙ্গে যদি তুলনা করি তাহলে দেখব যে বিষয়টা ভিন্ন রকম। কিরকম? সেখানে যারা কাউন্সিলর বা তাদের ইকুইভ্যালেন্ট হিসেবে নির্বাচিত হন, তারা প্রথমে নির্বাচিত হওয়ার পর নিজেরা বসে রুদ্ধদ্বার অধিবেশনে ঠিক করেন যে তাদের পক্ষ থেকে কে মেয়রের পদে নির্বাচিত হবেন। আমাদের জেলা প্রশাসক নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা বিধান আছে, যেটা যদিও জেলা প্রশাসক এখন রাজনৈতিক একজন ব্যক্তিত্বকে দেয়া অ্যাপয়েন্টমেন্ট। কিন্তু সরকারের দিক থেকে উদ্যোগগুলো না নেয়ার পিছনে কারণ কি মনে করেন? সরকার কি চায় না?
অ্যাডহকিজমের একটা কালচার আমাদের মজ্জাগত হয়ে গেছে। এক্কেবারে ঘাড়ে এসে পড়লে আমরা বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা শুরু করি, তারপর যখনই পর্বটি সমাধা হয়ে যায় যেই সেই। এবং এই অবস্থাটি আপনার অবসান হতে পারে যদি আমরা এর পেছনের যে রাজনীতিটা আছে সেটাও আলোর নিচে নিয়ে আসবার চেষ্টা করি। আপনার ঔপনিবেশিক আমলে মূলত যারা সোশ্যাল বেনিফ্যাক্টর এবং ধনাঢ্য মানুষ, তাদেরই আপনার ঔপনিবেশিক শাসকরা এই ধরনের পদগুলোতে দেখতে চাইতেন এবং তার ফলে ভাবতেন যে রাজনীতি করেন না সক্রিয়ভাবে এই ধরনের লোকেরই এ সমস্ত প্রতিষ্ঠান অলঙ্কৃত করা উচিত। এবং এর ধারাবাহিকতায় ডোমিনিয়ন হিসেবে যখন পাকিস্তান রাষ্ট্রটি আবির্ভাব ঘটে, তখন আমরা দেখেছি যে আইয়ুব খানের যে অক্টোবর বিপ্লব, তার মধ্য দিয়ে এক ধরনের প্রবল বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়। বেসিক ডেমোক্রেসির চোখ ধাঁধানো, ধরা ছোঁয়া যায় এরকমের উন্নয়ন, ভৌত কাঠামোর পরিবর্তন ইত্যাদি। এবং বেসিক ডেমোক্রেসির যে মডেলটা তিনি ইন্ট্রোডিউস করেছিলেন সেটি পরিষ্কার করে দেয় যে চিন্তাটা কি। মূলত সমস্যাটা ছিল লেজিটিমেসির সংকট। সেটা দূর করার জন্যে এই রকমের রাজনীতিবিদরা ঢালাওভাবে ভালো মানুষ নয়, তারা দুর্নীতিবাজ, তারা ইনএফিশিয়েন্ট, তারা শর্ট সাইটেড, এরকমের নানান রকমের নেতিবাচক বিশেষণ তাদের ঘাড়ে সেটি দিয়ে আপনার এই রকমের ক্ষয়ের শ্রেণীর লোক তৈরির চেষ্টা। এখনকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা দেখলাম যে তার ধারাবাহিকতায় আপনার এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আপনার ওই অরাজনৈতিক ভিত্তিতে আপনার দলীয় প্রতীক ব্যবহার না করে নির্বাচন করার রীতি প্রতিষ্ঠা। এক্স্যাক্টলি, আমি এই প্রসঙ্গটা আসতে চাই সলিমুল্লাহ খান আপনার কাছে। আমাদের প্রধানমন্ত্রী দুদিন আগে সংসদে বক্তৃতায় বললেন যে এই নির্বাচন, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে উনি মেয়র নির্বাচনের কথাই বলেছেন, যে এটি দলীয় প্রতীকের অধীনে নির্বাচনটা করা যায় কিনা, এটা করা উচিত বলে উনি মনে করেন এবং এ ব্যাপারে আইন সংশোধন করা উচিত বলে মনে করেন। তো আপনি এটার সাথে কতটা একমত আমি আপনার কাছে শুনবো, কিন্তু আমরা একটা বিরতি নিচ্ছি। আমরা এখন 40 সেকেন্ডের একটা বিরতি নিচ্ছি। বিরতি শেষে আমাদের সাথে যুক্ত হবেন আরেকজন অতিথি, তিনি হচ্ছেন ডক্টর সাদাত হোসেন, মন্ত্রিপরিষদ সচিব সাবেক। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব সলিমুল্লাহ খান, আপনার সাথে কথা বলছিলাম, যে প্রশ্নটি করলাম যে দলীয় প্রতীকে যদি এই নির্বাচন করা হয়, স্থানীয় সরকার নির্বাচন, সমস্যাটা কোথায়? আমি কোনো সমস্যা দেখি না, আমার মনে হয় বরং এটা ভালো। এই কারণে কারণে এতদিন ধরে এই ব্যবস্থাটা এভাবে টিকে আছে কেন? না, সেটার একটা ইতিহাস আছে, কারণ আছে। আগে বলি, আমাদের দেশের কথা আছে, এই যে মানুষ মুখে একটা মনে একটা। আপনারা সকলেই জানেন যারা এই বড় বড় পদগুলি দখল করেন তারা কোনো না কোনো দল করেনি এবং তাদের দল তাদের সমর্থন দেয়। যেমন এখন আমরা বলছি অমুকের দলের প্রার্থী নয়, কিন্তু অমুক দল তাকে সমর্থন দিচ্ছে। তো সে এইটাকে আমরা শুদ্ধ বাংলা বলে কপটতা, ইংরেজিতে বলে হিপোক্রেসি। তো হিপোক্রেসি না করে, অর্থাৎ আপনি যখন নাচতে নেমেছেন ঘোমটা দিয়ে কি হবে? তবে হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি এরকম যে শুধু এই হিপোক্রেসির হাত থেকে বাঁচার জন্য আমাদের তা বলছি না, খোলামেলা হওয়ার জন্য এটা করতে হবে না? অন্য কোনো সুবিধা আছে? বলছেন, আমি বলছি অনেক সুবিধা আছে। প্রথমত কথা হচ্ছে, ইংরেজিতে আরেকটি কথা আছে, চ্যারিটি বিগিনস এট হোম। দানশীলতা, দয়া, দাক্ষিণ্য বাড়িতেই শুরু করা উচিত। যদি আপনি মানুষকে গণতন্ত্র শেখাতে চান, প্রাচীন গ্রিসে যেগুলিকে রাষ্ট্র বলতো সেগুলো একটা শহর, ইংরেজিতে যেটাকে সিটি বলে সেটাকে গ্রিক ভাষায় পোলিস বলে, সেটা হচ্ছে স্টেট। কিন্তু এখন আমাদের দেশটা বড়, শহরগুলি ছোট হয়েছে, কিন্তু কনসেপ্ট একই রয়েছে। গণতন্ত্রটা আগে শুধু নগরেই চর্চা করা হতো, সবাই ভোট দিতে পারতো না। যারা সম্পত্তির মালিক তারা ভোট দিতেন, অর্ধেক লোকের চেয়ে বেশি লোক ভোট দিতে পারতো না, তাদেরকে দাস অথবা বিদেশি বলা হতো। আমার বক্তব্য হলো গণতন্ত্রটা শেখার জায়গা বাড়ি। তা আমাদের যদি নগরের কর্তাদের নির্বাচনের সময় আপনি গণতন্ত্র চর্চা একটা কপটতার আশ্রয় নেন যে ওনারা নির্দলীয়, কথাটা তো সত্য নয়। কাজে সত্যের কাছাকাছি আসতে হবে, খুব বেশি কাজ করা যায় না। আয়না যদি নিজেকে দেখতে চান সামান্য দূরত্বে থাকতে হয়, সেটা ঠিক আছে। আয়নার উপরে হুমড়ি খেয়ে পড়লে নিজেকে দেখতে পাবেন না, কিন্তু অনেক দূরে হলেও দেখা যাবে না। আমার বক্তব্য হচ্ছে জাতীয় এবং স্থানীয় এই দুই ধরনের সরকার আমাদের থাকা উচিত। আমাদের সংবিধান সে অঙ্গীকার করেছে, কিন্তু সেটা বাস্তবায়িত হয় না, এখনো হচ্ছে না। স্থানীয় সরকার বোর্ড
এক ধরনের ছিল, সেটা কমিশন বাতিল করেছে, সরকারের নানা রকমের উত্থান পতন আছে। সেই আলোচনা যাওয়ার আগে আমি বলি, আমাদের একটা সাংবিধানিক অঙ্গীকার হচ্ছে স্থানীয় সরকারগুলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে, জাতীয় সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে। এখন এই দুটোর মধ্যে সমন্বয়, ইংরেজিতে যাকে বলে আর্টিকুলেশন, সেটা কি করে হবে, সেটা হচ্ছে আলোচনার বিষয়। আমি প্রধানমন্ত্রীর এই সততাকে ধন্যবাদ জানাই। উনি বলছেন উনি মনে করেন যে সরাসরি নির্বাচন হওয়াই ভালো, দলের নামে হওয়া উচিত। তার কিছু অসুবিধার দিকও আছে, সেটা হচ্ছে নিরপেক্ষতা বলে একটা ধারণা আছে মানুষের কাছে, যেহেতু আমাদের দেশের সরকারগুলো পরিবর্তিত হলে সবকিছু উল্টে যায়। সেই ক্ষেত্রে স্থানীয় সরকারগুলো এক ধরনের বাফার হিসেবে হয়তো কাজ করতে পারে। যেমন আমরা সিভিল সার্ভিস আমাদের দেশে, প্রধানমন্ত্রীর কথার সাথে ধ্বনি মিলে আমি বলতে পারি, সিভিল সার্ভিস জাতীয়করণ না করে দলীয়করণ করলে কেমন হয় অফিসিয়ালি, কারণ বর্তমান তো প্রায় দলীয়করণের পর্যায়ে আছে। এটা আরো বড় প্রেক্ষাপট। হ্যাঁ, না, সেই জন্য সেই কথা যদি আপনি যদি প্যান্ডোরাস বাক্স খুলতে চান না, আমিও খুলব না। আমার বক্তব্য হলো এইটাই, পৃথিবীর যে কোনো দেশেই স্থানীয় সরকার হচ্ছে জনগণের সবচেয়ে কাছের সরকার, এবং সেটার নির্বাচন যত বেশি ঘন ঘন হয় তত ভালো। আমাদের এখানে মূল সমস্যা আসতে হবে, কত বছর ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বা আমাদের মিউনিসিপ্যালিটির বা যেটা এখন সিটি কর্পোরেশন হয়েছে তার নির্বাচন হয় না, 13 বছর ধরে অনেক হয় না। বছর হয় না। তাহলে এরকম হলে কিন্তু গণতন্ত্র চর্চা ব্যাহত হয়। কাজে দেশে যখন গন্ডগোল হয়, বলে নগর পুরিলে দেবালয়কে এড়ায়, এড়ায় না। কাজে আমাদের নগর পুড়েছে, মানে আমাদের রাষ্ট্র পুড়েছে বলে আমাদের স্থানীয় নির্বাচনেও এই বিলম্বগুলো হয়েছে। হ্যাঁ। তো এখন আমি মনে করি আমাদের প্রথমেই স্বাগত জানানো উচিত, অনেক দিন পরে হলেও নির্বাচনটা হচ্ছে, এবং নির্বাচন হবে কিনা এরকম একটা আতঙ্কে আমরা ছিলাম। এবং আমরা অবশ্যই আমাদের প্রাক্তন বিরোধী দল বা বর্তমান বিরোধী পক্ষকে স্বাগত জানাবো যে তারা এই নির্বাচনে অংশগ্রহণের মতো সুবুদ্ধির পরিচয় দিয়েছে। অনেকে আমরা ভাবছিলাম তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, হ্যাঁ। এবং তারা খুব বিপর্যস্ত অবস্থায় আছেন রাজনৈতিকভাবে, এটা তাদের জন্য সুসময় নয় মোটেও, তাই না? এখন তাদের এই জল্লাদ সময়ে তারা যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সৎসাহসের পরিচয় দিয়েছে, আমরা বলবো যে এটা যেন অব্যাহত থাকে। সেই দিক থেকে যদি এই নগর নির্বাচনের মধ্যে ধরুন, আমি বললাম সরকার যদি হারেও সরকারের জিত, কারণ তাদের তো নির্বাচন অনুষ্ঠান করাটাই তাদের একটা বিজয়। এই প্রসঙ্গটা আমি আসবো, আমি একটা বিরতি নেই, একটা বিরতি নিচ্ছি, একটু পরে ফিরছি।